ওয়েলকাম টু SMS স্ট্র্যাটেজি মিনস সাকসেস। গত ভিডিওতে আমরা একটা ভিডিওর মধ্যেই গোটা পরিবেশ যে শিক্ষণবিদ্যার টপিকটা রয়েছে, পরিবেশ শিক্ষণবিদ্যার গোটা টপিকটাই একটা ক্লাসে আমরা করিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা ওই পরিবেশ শিক্ষণ বিদ্যার কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন MCQ করে নেব। 50টার মতো MCQ করব, যাতে করে আমাদের এখান থেকে কিছু কোয়েশ্চেন আমি যেটুকু পড়িয়েছিলাম তার মধ্যে থেকে কিছু কোয়েশ্চেন তোমরা যাতে পরীক্ষার হলে কমন পেতে পারো। তো বেশি কথা না বলে শুধুমাত্র আমরা এখানে যেটা সঠিক অ্যান্সার হবে এবং যদি তার এগেনস্টে কোনো মানে যুক্তি দেওয়ার থাকে বা আলোচনা করার থেকে সেটুকুই করে দেবো। সবকটা অপশন পড়বো না, যাতে সময় নষ্ট না হয়, কারণ পরীক্ষার সামনেই। পরিবেশ শিক্ষায় যে পরিবেশের কথা বলা হয় তা হলো সামাজিক এবং প্রাকৃতিক উভয় পরিবেশ। আমরা জানি পরিবেশ শিক্ষার ক্ষেত্রে যে যে পরিবেশের কথা বলা হয় সেই পরিবেশ সাধারণত জৈব পরিবেশ, অজৈব পরিবেশ এবং ভৌত পরিবেশ। ঠিক আছে, তো এটা আমরা দেখতে পাবো যে এই সামাজিক এবং প্রাকৃতিক উভয় পরিবেশকে নিয়েই কিন্তু এগুলো গড়ে উঠছে। তো এরপরে চলে যাব, বিদ্যালয় স্তরে পরিবেশ শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে পরিবেশ মানবসহ সমস্ত প্রাণীর অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ দূষণ রোধ করার জন্য, পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীর মধ্যে সচেতনতা করে তোলার জন্য। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এগুলির সবকটি, কারণ আমরা এখানে দেখব যে একটির বেশি অপশান কিন্তু পজিটিভ রয়েছে। আমি আগেও বলেছি যে একটার বেশি অপশান যদি পজিটিভ থাকে তাহলে সেটা দেখে নিতে হবে অপশানে A ও B উভয়ই এরকম, বা A ও C উভয়ই আছে কিনা। আর যদি থাকে যে উপরের সবকটি, তাহলে কিন্তু উপরের সবকটি বা এই ধরনের অ্যান্সার হয়ে যাবে। ওকে, শিক্ষার্থীরা পরিবেশ পাঠকে যে দৃষ্টিভঙ্গিতে দেখবে তা হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখবে। ঠিক আছে, তাহলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখবে। পরিবেশ শিক্ষার পাঠে নিচের যে বিষয়টি কার্যকরী ভূমিকা গ্রহণ করে তা হলো কি? ভ্রমণ, বক্তৃতা, আলোচনা, পাঠ্যপুস্তক। কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে না, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভ্রমণ পরিবেশ শিক্ষার ক্ষেত্রে। পুজোর ছুটির পর পরিবেশ শিক্ষার ক্লাসে শিক্ষক দেখলেন শিক্ষার্থীরা কিছু মনোযোগ সহকারে শুনছে না, কারণ তাদের মাইন্ড ডাইভার্টেড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তিনি কি করবেন? সেক্ষেত্রে শিক্ষণ যে প্রণালীটাকে আরও মনোরঞ্জক করে তোলার জন্য তিনি কিছু শিক্ষা সহায়ক উপকরণ বা TLM ব্যবহার করবেন। এটা আগে বোঝানো হয়েছে। তো TLM ব্যবহার করে তিনি কিন্তু সেই পাঠকে আরও মনোযোগী করে তুলবেন বা মনোগ্রাহী করে তুলবেন। প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষা বিষয়ে পাঠদানের অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বিভিন্ন অভিজ্ঞতাকে পরিবেশ শিক্ষার সঙ্গে যুক্ত করানো। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিভিন্ন। এটা অ্যাকচুয়ালি পরিবেশ শিক্ষার পাঠের মেন উদ্দেশ্য, যে অন্যান্য সে যে বিষয় শিখছে সেই বিষয়ের সঙ্গে এই পরিবেশ শিক্ষা বিষয়ে যে একদম সম্পর্কযুক্ত, একদম এর সঙ্গে পারস্পরিক সম্পৃক্ত, এটা কিন্তু বোঝানোর জন্যই কিন্তু পরিবেশ পাঠের এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার্থীদের বিভিন্ন অভিজ্ঞতাকে পরিবেশ শিক্ষার সঙ্গে যুক্ত করানো। 7 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। পরিবেশের প্রয়োজন মেটানোর তাগিদে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হলো শিখন। এটা কে বলছেন? এটা বলছেন ট্রেভার্স। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ট্রেভার্স। এটা এই কোয়েশ্চেনটা, এই যে আমি যেখান থেকে এই কোয়েশ্চেনগুলো নিয়েছি ছায়ার যে টেট চ্যালেঞ্জার আছে সেখানে, এখানে 19 নম্বর কোয়েশ্চেনেও তো 19 নম্বরেও তো সেম কোয়েশ্চেন দেওয়া আছে, কিন্তু সেখানে অ্যান্সার একটা ভুল দেওয়া আছে। তো এটা একটা কনফিউশন রয়েছে। তো এখানে সঠিক উত্তর আমি ট্রেভার্সকেই নিয়েছি। পরিবেশ শিক্ষার সঙ্গে নিচের 4টি উপাদানের মধ্যে যেটি একবারই সম্পর্কযুক্ত নয় তা হলো অবদমন। অবদমন মানে হচ্ছে কিছু দমিয়ে দেওয়া বা ঠান্ডা করে দেওয়া বা কী বলা যায়, কিছুকে আটকে দেওয়া, বাধা দেওয়া। তো যেটা কিন্তু শিশুর জন্য খুবই নেগেটিভ ওয়ার্ড। তো এখানে আমরা যদি বাকি অপশানগুলো আমরা নাও তাকাই বা আমরা নাও জানি, তাহলে সেক্ষেত্রেও আমরা দেখব এটা একটা নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড কখনোই কিন্তু সঠিক হতে পারে না, তাই এটা হয়ে যাবে সঠিক উত্তর অবদমন। ঠিক আছে, এর কোয়েশ্চেন ছিল কি? কোয়েশ্চেন ছিল পরিবেশ শিক্ষার সঙ্গে নিচের 4টি উপাদানের মধ্যে যেটি একবারই সম্পর্কযুক্ত নয়, সামর্থ্য, পরিণমন, ঠিক আছে, ম্যাচুরিটি আর কি, প্রেষণা, এগুলো মোটিভেশন, এগুলো কিন্তু সমস্তই সম্পর্কযুক্ত, কিন্তু অবদমন কোনোভাবেই যুক্ত নয়। প্রতিটি বিদ্যালয়ে পরিবেশ শিক্ষা বিষয়টি পড়ানো উচিত, কারণ এটি জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমি যেটা বললাম যে প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে কিন্তু এটা রিলেটেড, ইন্টার রিলেটেড, এবং এটা জীবনেরও অবিচ্ছেদ্য অংশ। এটাই কিন্তু মেন পরিবেশ পঠনের উদ্দেশ্য।
পরিবেশ শিক্ষার ক্লাসে ব্ল্যাকবোর্ডে লেখার সময় কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ? লেখা অবশ্যই বড় হতে হবে এবং স্পষ্ট হতে হবে। ঠিক আছে? লেখা হাতের লেখাটা বড় হতে হবে, ছোট লেখা হলে হবে না এবং স্পষ্ট হতে হবে। তাহলে শুধুমাত্র স্পষ্ট, শুধুমাত্র বড় হাতের লেখা হলেও হবে না, দুটোই হতে হবে। 11 নম্বর কোয়েশ্চেন বলছে, যদি পরিবেশ শিক্ষার ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী আপনাকে কোনো প্রকার সম্মান প্রদর্শন না করে, তখন আপনি কী করবেন? তাকে প্রথমেই হচ্ছে এড়িয়ে চলতে হবে। বিকজ তাকে এড়িয়ে চলা এই কারণে উচিত, কারণ হচ্ছে যখন সে দেখবে বাকি ছাত্রীদের সঙ্গে তার শিক্ষক বা শিক্ষিকা যেভাবে ট্রিট করছেন তাকে সেইভাবে ট্রিট করা হচ্ছে না, তাকে কিছুটা এড়িয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু সে সেই অ্যাটেনশনটা পাওয়ার জন্য সে আবার কিন্তু ভালো ব্যবহার করবে। তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার, তাকে এড়িয়ে চলবেন। একজন পরিবেশ বিজ্ঞানের শিক্ষকের কাছে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? শ্রেণীতে যথাসময়ে হাজির হওয়া, এটা কিন্তু একজন পরিবেশ বিজ্ঞানের শিক্ষকের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। পরিবেশ শিক্ষার ক্লাসে ছাত্রছাত্রীদের আগ্রহ বজায় রাখার জন্য একজন শিক্ষকের কী করা উচিত? একজন শিক্ষকের উচিত প্রশ্ন করা, বা যে কোনো ক্লাস আগেও আমরা একটা কোশ্চেন পেয়েছিলাম যে একজন শ্রেণী শিক্ষক হিসাবে কোনো একটা পাঠের অবতারণা করার সময় তিনি কিভাবে শুরু করতে পারেন, সেটা হবে প্রশ্ন করে। কারণ কোনো পাঠের অবতারণা যখন করবে তখন সে প্রশ্ন করে যদি সেই ক্লাসটা শুরু করে, তো সেক্ষেত্রে অনেকটা স্টুডেন্টদের জন্য সেটাকে মনোগ্রাহী হয়। ঠিক আছে? বা তার অ্যাটেনশনটাকে সিক করা যায়। ওকে, তো সমন্বিত শিক্ষার সাফল্য নির্ভর করে পাঠ্যপুস্তকের চরম উৎকর্ষতার ওপর। এটা কিন্তু সমন্বিত শিক্ষার সাফল্য নির্ভর করে পাঠ্যপুস্তকের চরম উৎকর্ষতার ওপর। শিক্ষার্থীরা পরিবেশ শিক্ষা পাঠে উৎসাহী হচ্ছে না, এর কারণ কি? এর কারণ অবশ্যই কিন্তু আমরা দেখছি যে পরিবেশ শিক্ষায় ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু ভবিষ্যৎ যে কী বা ভবিষ্যতে তাদের যে পেশাগত চাহিদা, সেই পেশাগত চাহিদাকে কোথাও যেন গিয়ে এটা ম্যাচ করতে পারছে না। ঠিক আছে? কেউ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট হবে বলে, কিন্তু পরিবেশ শিক্ষা নিয়ে পড়ে সে যে তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কমপ্লিট হওয়ার পর সে যে তার পেশাগত যখন সে পেশার মধ্যে প্রবেশ করবে, তখন তার মধ্যে একটা কী বলা যায়, যে সে সামনে কিছু দেখতে পাচ্ছে না, যে বাকি সাবজেক্ট পড়ে তার সামনে যেটা একটা ভবিষ্যৎ সে দেখতে পাচ্ছে, সে কিন্তু এই ক্ষেত্রে ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। তো একজন পরিবেশ শিক্ষকের প্রাথমিক কর্তব্য হলো তিনি দায়িত্ববান হবেন ছাত্রছাত্রীদের বিষয়ে। অবশ্যই তিনি দায়িত্ববান এবং যত্নশীল। প্রাথমিকভাবে তিনি তো সমাজের প্রতি, দেশের প্রতি, নাগরিকদের প্রতি দায়বদ্ধ হবেনই, দায়বদ্ধ অবশ্যই, দায়িত্ববান তিনি, কিন্তু সবথেকে আগে প্রাথমিক কর্তব্য কিন্তু ছাত্রছাত্রীদের বিষয়ে দায়বদ্ধতা। একজন পরিবেশ শিক্ষা বিষয়ের শিক্ষক বা শিক্ষিকার জন্য নিজের যে দক্ষতাটিকে আপনি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করেন, তা হলো শিক্ষাদানের দক্ষতা। একজন শিক্ষকের অবশ্যই শিক্ষাদানের দক্ষতাই কিন্তু তার প্রাইমারি অবজেক্টিভ। শিক্ষণের পরিবেশগত উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হলো, এখানে দেখব পঠন পাঠনের জন্য একটি নির্দিষ্ট জায়গা যেটা লাগবে, শিক্ষণের জন্য প্রয়োজনীয় অনুকূল ভৌত শর্তসমূহ, ঠিক আছে, তার পার্শ্ববর্তী যে সমস্ত চাহিদা, মানে কী বলবো, একটা ভালো অনুকূল একটা ক্লাসরুম হওয়ার জন্য তার আশেপাশে বেশি ক্যাওস হলে হবে না, চেঁচামেচি হলে হবে না। ঠিক আছে? সেই জায়গাটা যেন একটু ভালো জায়গায় হয়, যেখানে মানে যেখানে জনসমাগম খুব বেশি নেই, যেখানে আওয়াজ কম হয়, বাইরের দূষণ কম হয়। তো সেই সমস্ত জায়গাগুলো আমরা দেখতে হবে, সেই অনুকূল ভৌত শর্তসমূহ হতে হবে, এবং শিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে সঠিক ধারণা, এবং শিক্ষণের যে উদ্দেশ্য, যে এই আমার শিক্ষণের আমার টিচিংয়ের বা শিক্ষণ এখানে বলছে লার্নিংয়ের, আমার অবজেক্টিভটা কী, সেটা যদি সঠিক ধারণা থাকে, তাহলে কিন্তু এই পরিবেশগত উপাদানগুলো উল্লেখযোগ্য, মানে এই ধরনের উপাদানগুলো কিন্তু অবশ্যই লাগবে। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেহেতু একটার বেশি পজিটিভ রিমার্কস করেছে, প্রত্যেকটা এখানে অপশানই আমরা দেখব পজিটিভ রিমার্কস রয়েছে, তাই কিন্তু এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ওপরের সবকটি, রাইট? তো এরপর আমরা দেখে নেব পরিবেশের প্রয়োজন মেটানোর তাগিদে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হলো শিক্ষণ। যেটা আমি বলছিলাম যে 19 নম্বর কোয়েশ্চেনে আমি আবার পাবো এই কোয়েশ্চেনটা তাহলে সঠিক অ্যান্সার হিসেবে আমরা নিয়েছি ট্রেভার্সকে। তো ট্রেভার্স হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরিবেশের প্রয়োজন মেটানোর তাগিদে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হলো শিক্ষণ, এটা বলছেন ট্রেভার্স। ওকে, 20 নম্বর কোয়েশ্চেন, পরিবেশ শিক্ষার ক্ষেত্রে পঠনযোগ্য সহায়ক উপকরণ হলো কি? পঠনযোগ্য সহায়ক উপকরণ কোনটা? মডেল,
পাঠ্যপুস্তক, টেপ রেকর্ডার, চলচ্চিত্র। তাহলে পঠনযোগ্য বলে দিয়েছে, তার মানে হয়ে যাবে সঠিক উত্তর পাঠ্যপুস্তক। পরের কোয়েশ্চেন বলছে পরিবেশ শিক্ষার ক্ষেত্রে একটি দৃষ্টিনির্ভর সহায়ক উপকরণ কি? দৃষ্টিনির্ভর সহায়ক উপকরণ হলো বোর্ড। রেডিও দৃষ্টিনির্ভর না, শ্রুতিনির্ভর। সহায়ক পুস্তক সেটাও অ্যাকচুয়ালি দৃষ্টিনির্ভর, কিন্তু সহায়ক পুস্তকটাকে আমরা টিএলএম এর মধ্যে ধরছি না। আর দূরদর্শনের জন্য শ্রুতি, মানে অডিও ভিজুয়াল আর কি, শ্রুতি এবং দর্শন দুটোই হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে দৃষ্টিনির্ভরের ক্ষেত্রে বোর্ড। পরিবেশ শিক্ষা বিষয়ে পাঠদানের ক্ষেত্রে ব্যবহৃত একটি শ্রুতিনির্ভর সহায়ক উপাদান। শ্রুতিনির্ভর মানে শুধু শোনা যায়, সেটা হচ্ছে কি গ্রামোফোন। এখানে ম্যাজিক লণ্ঠন, কম্পিউটার এগুলো কিন্তু নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে গ্রামোফোন। পরিবেশ শিক্ষা বিষয়ে পাঠদানের ক্ষেত্রে ব্যবহৃত একটি দৃষ্টি শ্রুতি নির্ভর উপকরণ কি? দৃষ্টি শ্রুতি নির্ভর উপকরণ হচ্ছে দূরদর্শন, যেখানে আমরা দেখতেও পাই এবং শুনতেও পাই। পরিবেশ শিক্ষায় ব্যবহৃত একটি সক্রিয়তা ভিত্তিক উপকরণ কোনটা? সক্রিয়তা ভিত্তিক উপকরণ হচ্ছে চরিত্রাভিনয়, মানে কোনো একটা চরিত্রে অভিনয় করা, ঠিক আছে, সেটাকে বলা হয় সক্রিয়তা ভিত্তিক উপকরণ, যেটাতে শিশু কি করতে পারে, সেই সেই নির্দিষ্ট রোল বা সেই নির্দিষ্ট চরিত্রের মধ্যে সে ঢুকে সেই চরিত্রটাকে পরোক্ষভাবে ফিল করতে পারে, সেটা হচ্ছে সক্রিয়তা ভিত্তিক। পরিবেশ শিক্ষার ক্ষেত্রে শিক্ষামূলক ভ্রমণ। পরিবেশ শিক্ষার ক্ষেত্রে শিক্ষামূলক ভ্রমণ হলো শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ, সক্রিয়তা ভিত্তিক সহায়ক উপকরণ। তাহলে পরিবেশ শিক্ষার ক্ষেত্রে শিক্ষামূলক ভ্রমণ হচ্ছে সক্রিয়তা ভিত্তিক সহায়ক উপকরণ। তাহলে যেমন চরিত্রাভিনয় হচ্ছে সহায়ক উপকরণ, তেমনি শিক্ষামূলক ভ্রমণ হলো সক্রিয়তা ভিত্তিক সহায়ক উপকরণ। পরিবেশ শিক্ষা বিষয়ে শিক্ষাদানের ক্ষেত্রে ব্যবহৃত ম্যাপ কি? পরিবেশ শিক্ষা বিষয়ে শিক্ষাদানের ক্ষেত্রে ব্যবহৃত ম্যাপ হলো দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ, কারণ এখানে শ্রুতি নির্ভর হওয়ার কোনো জায়গা নেই। পরিবেশ শিক্ষার ক্ষেত্রে সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয় কখন? এটা আগের দিন ভালো করে করিয়েছিলাম। সংশোধনমূলক শিক্ষা কখন করা হচ্ছে? সেটা হচ্ছে যে ডায়াগনস্টিক টেস্ট, সেই ডায়াগনস্টিক টেস্ট হওয়ার পরে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূল্যায়নটার পরে হয়। তাহলে এই একক অভিক্ষা গ্রহণের পর, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। একক অভিক্ষা গ্রহণের পর আমরা কিন্তু সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করে থাকি। পরিবেশ শিক্ষার ক্লাসে কিভাবে পড়ানো শুরু করা যেতে পারে, ঠিক আছে, বলে আপনি মনে করেন? তাহলে এখানেও এই কোশ্চেন দেখো পেয়ে গেলে। এই কোশ্চেনটা কিন্তু আগের যখন আমরা ম্যাথের পড়িয়েছিলাম তখনও কিন্তু এখানে ছিল, ঠিক আছে। তো যে কোনো পড়া শুরু করানোর আগে আমরা কিন্তু কোয়েশ্চেন করে আমরা সেই পড়াটাকে শুরু করতে পারি, ঠিক আছে। পরের কোয়েশ্চেন, পরিবেশ শিক্ষার ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী পরপর কয়েকদিন অনুপস্থিত থাকলে শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি কী করবেন? ছাত্রছাত্রীকে কি শাস্তি দেবেন? একদমই না, নেগেটিভ ওয়ার্ড। শ্রেণীকক্ষের একদিকে তাকে দাঁড় করিয়ে রাখবেন, একদমই না, শাস্তি এভাবে দেওয়াই যাবে না। পাঠ্যসূচির বিষয়টিকে আবার পড়াবেন, সেটা ঠিক আছে, সেটা কিন্তু তার পরে। কিন্তু যখন কোনো একটা শিক্ষক দেখছে যে কোনো একটা ছাত্র বা ছাত্রী পরপর একদিন নয় কয়েকদিন অনুপস্থিত থাকছে, তাহলে সেটা প্রথম তার উদ্দেশ্য হবে সেই শিক্ষার্থীটি কেন অনুপস্থিত ছিল সেটা জানার চেষ্টা করা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার্থীটি বা ছাত্রছাত্রীটির অনুপস্থিতির কারণ জানার চেষ্টা। পরিবেশ শিক্ষার ক্লাসে ব্যবহৃত চার্ট হলো, চার্টটা কি? চার্ট হচ্ছে দর্শন ভিত্তিক, শ্রবণ ভিত্তিক নয়, শ্রবণ দর্শন নয়। শ্রবণ দর্শন দেখেছি আমরা টেলিফোন, শ্রবণ ভিত্তিক হচ্ছে রেডিও। এখানে এই চার্ট কিন্তু দর্শন ভিত্তিক শিক্ষা সহায়ক উপকরণ বা টিএলএম। একজন আদর্শ পরিবেশ শিক্ষা বিষয়ের শিক্ষক বা শিক্ষিকার কাজ হবে মুখোমুখি শিক্ষাদান এবং সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা। তাহলে পরিবেশ শিক্ষা বিষয়ের শিক্ষক বা শিক্ষিকার প্রধান কাজ কি? মুখোমুখি শিক্ষাদান এবং সম্পূর্ণ বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা। মুখোমুখি শিক্ষাদান, এখানে একটা এরকম কোয়েশ্চেন ছিল যেটা চোখে চোখ রেখে পড়াতে হবে মনোযোগ আকর্ষণের জন্য, ঠিক আছে, ক্লাসের প্রতি যে তাদের মনোগ্রাহিতা বাড়ানোর জন্য বা মনোযোগটাকে স্থির রাখার জন্য চোখে চোখ রেখে পড়ানো উচিত। প্রাণী, উদ্ভিদ ও অন্যান্য অণুজীবগুলি হলো জৈব পরিবেশের অংশ। তাহলে প্রাণী, এটা তো জৈব, অবশ্যই জৈব অজৈব তো নতুন করে পড়ানোর কিছু নেই। তো জৈব যেগুলো, সেই যাদের প্রাণ আছে, অজৈব যাদের প্রাণ নেই, ঠিক আছে, সামাজিক পরিবেশের মধ্যে এই যে চলে আসছে। আচ্ছা, আগে এটা দেখে নিই। তো এটা হচ্ছে জৈব এবং জৈব পরিবেশের অংশ, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রাণী এবং উদ্ভিদ। ধর্ম, সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি হচ্ছে সামাজিক পরিবেশের অংশ। ধর্ম, সংস্কৃতি এগুলো সামাজিক পরিবেশের অংশ। আলো, মাটি, জল, বায়ু এগুলো কি? এগুলো হচ্ছে ভৌত পরিবেশের অংশ, ঠিক আছে। এটা হয়ে যাবে এখানে ভৌত পরিবেশ। হ্যাঁ, এখানে এই যে প্রাকৃতিক পরিবেশের অংশ।
সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃতিক পরিবেশ বা ভৌত পরিবেশের অংশ আলো, মাটি, জল, বায়ু। ঠিক আছে, যদি এখানে অপশানে থাকতো ভৌত পরিবেশ তাহলে কিন্তু এটা ভৌত পরিবেশ হয়ে যেত। একজন পরিবেশ শিক্ষকের হওয়া উচিত অধ্যাবসায়শীল, সময়নিষ্ঠ, সৎ, কর্তব্যপরায়ণ। তাহলে পরিবেশ শিক্ষকের অবশ্যই কী হওয়া উচিত? প্রাথমিকভাবে কর্তব্যপরায়ণ। পরের কোয়েশ্চেন আমরা দেখে নেব। পরিবেশ শিক্ষায় পাঠদানের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ কি? শিক্ষণের কাজ সংগঠিত করা, শ্রেণীকক্ষে বক্তৃতা দান করা। না, বক্তৃতা দিতে শিক্ষক অ্যাকচুয়ালি আসেনি, ঠিক আছে, বক্তৃতা পদ্ধতিতে শিক্ষাদানও কিছুটা ক্ষেত্রে মানে শুধুমাত্র যদি দেখা যায় যে বক্তৃতা পদ্ধতির কথা বলা হচ্ছে, তাহলে কিন্তু দেখব আমরা বক্তৃতা পদ্ধতি মনোবিজ্ঞান সম্মত এবং এটা প্রেরণা দান করে ভালো। ঠিক আছে, মানে তার মধ্যে মোটিভেশন সৃষ্টি করা যায়, কিন্তু এটা অ্যাকচুয়ালি টিচার ফ্রেন্ডলি, এটা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক নয়। এবং এখনকার যে শিক্ষা ব্যবস্থা সেখানে শিক্ষার্থী কেন্দ্রিক যেটা নয় সেটা কিন্তু গ্রহণযোগ্যও নয়। তো বক্তৃতা দান হচ্ছে না, শিক্ষার্থীদের মূল্যায়ন করার প্রথমে গিয়েই সেটা কিন্তু সঠিক কাজ নয়। গুরুত্বপূর্ণ কাজ প্রথমে কী হবে? শিক্ষণের কাজকে সংগঠিত করা। 37 নম্বর কোয়েশ্চেন চলে যাচ্ছি, বলছে পরিবেশ শিক্ষার পরীক্ষায় কোনো একজন শিক্ষার্থী অকৃতকার্য হলে এই সিদ্ধান্ত করা যেতে পারে যে পরিবেশ শিক্ষার পাঠ্য বইটি ত্রুটিপূর্ণ না, কারণ এই বই পড়ে বাকিরা কিন্তু উত্তীর্ণ হয়েছে। তাহলে এর সঠিক উত্তর কিন্তু এটা হবে না। পরিবেশ পাঠে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা বিফল হয়েছেন। হ্যাঁ, একজন ছাত্রছাত্রী যদি বিফল হয় সেক্ষেত্রে কিছুটা অবশ্যই শিক্ষক শিক্ষিকাও দায়ী থাকেন, বিফল হতে পারে। কিন্তু যে ক্ষেত্রে দেখা যায় যে ক্লাসের বেশিরভাগ ছাত্রছাত্রী পাশ করেছে এবং সফল হয়েছে, সেখানে একজন ছাত্র বা দুজন ছাত্র অকৃতকার্য হওয়া কিন্তু শিক্ষক বা শিক্ষিকার ওপর সেই দোষকে বর্তানো যায় না, তাই এটাও সঠিক উত্তর হবে না। পদ্ধতিতে অকৃতকার্য হয়েছে না, সেটাও না। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার্থী নিজেই বিফল হয়েছে। আপনি কোনো একটি শ্রেণীতে পরিবেশ শিক্ষা বিষয়ে পাঠদান করছেন, আপনার ক্লাসে কোনো শিক্ষার্থী আংশিক সঠিক উত্তর দিলে আপনি কি করবেন? আংশিক সঠিক উত্তর দিলে আমরা সঠিক উত্তর দিয়ে দেব। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা। আপনার মতে পরিবেশ শিক্ষার কার্যকরী শিক্ষণ নির্ভর করে শিক্ষক শিক্ষিকার ব্যক্তিত্বের ওপর, ভালো হাতের লেখার ওপর, শিক্ষাগত যোগ্যতার উপর, বিষয়বস্তু সম্পর্কিত জ্ঞানের উপর। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিষয়বস্তু সম্পর্কিত জ্ঞানের উপর। আপনি কোনো একটি শ্রেণীতে পরিবেশ বিষয়ে পাঠদান করছেন, এমত অবস্থায় কোনো ছাত্র বা ছাত্রী পঠন পাঠনে ব্যাঘাত সৃষ্টি করলে আপনি কি করবেন? পঠন পাঠনে ব্যাঘাত সৃষ্টি করলে সেই ব্যাঘাত সৃষ্টির কারণ কি তা জানতে চাইবেন। তাকে অতিরিক্ত বাড়ির কাজ দেবেন না, সেটা কোনো সলিউশন নয়, বিষয়টি এড়িয়ে যাবেন, তাহলে হয়তো আরও বেশি করতে পারে। তাকে শ্রেণীকক্ষের বাইরে চলে যেতে বলবেন না, এটা আমরা কখনোই করতে পারি না। তাহলে সঠিক আমরা অ্যান্সার দেখে নেব, ব্যাঘাত সৃষ্টি করার কারণ জানতে চাইবেন। পরিবেশ শিক্ষার ক্লাসে ছাত্রছাত্রীদের পাঠদান করতে হবে তাদের মানসিক বিকাশ অনুযায়ী। অবশ্যই তাদের মানসিক বিকাশ কতটা সেটা জেনেই করতে হবে, শিশুকেন্দ্রিক শিক্ষায় কিন্তু এটা আছে। তাদের পছন্দ অপছন্দের ভিত্তিতে অবশ্যই তাদের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে হবে, তাদের মানসিক উন্নত অনুযায়ী, তাদের মানসিক যে স্টেজ সেই অনুযায়ী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি। একজন শিক্ষক শিক্ষিকা পরিবেশ শিক্ষা বিষয়ে ক্লাস টেস্ট নেওয়ার জন্য কী ধরনের প্রশ্ন নির্বাচন করবেন? যেখানে দেখব রচনাধর্মী সেটাকে বাদ দিয়ে দেব। শিক্ষার্থীদের জন্য আমরা কিন্তু রচনাধর্মী প্রশ্ন কিন্তু আমাদের এখানে নেগেটিভ ওয়ার্ড। এখানে আমরা দেখব নৈবক্তিক প্রশ্ন এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এ এবং বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। শিক্ষণের ক্ষেত্রে সচেতনতা প্রশিক্ষণ মডেলের প্রস্তাবককে, তাহলে সচেতনতা প্রশিক্ষণ মডেল এর সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম লুজ। শিক্ষণের ক্ষেত্রে তথ্য প্রক্রিয়াকরণ মডেলে হচ্ছে কে করেছেন? তথ্য প্রক্রিয়াকরণ মডেল হচ্ছে জ্ঞানে ওকে, জ্ঞানে। এটা কিন্তু মুখস্থ করতে হবে। সচেতনতা প্রশিক্ষণ মডেল যেটা হচ্ছে উইলিয়াম লুজ, সচেতনতার প্রশিক্ষণ মডেল এটা করছেন উইলিয়াম লুজ, ওকে। এবং তথ্য প্রক্রিয়াকরণ সেখানে দেখব আমরা এটা করছে জ্ঞানে। চরিত্রাভিনয় মডেল হচ্ছে, মনে রাখতে হবে দুটো চরিত্র আমরা মনে রাখবো, চরিত্র মানে দুটো চরিত্র, দুজন করছে, এভাবে কিছুটা মনে রাখা যাবে। ফ্যানি স্যাপটেল এবং জর্জ স্যাপটেল দুটো চরিত্র রয়েছে, স্যাপটেল, ওকে।
এবার চলে আসছে যুক্তি ও তথ্য দ্বারা সামাজিক সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক শিক্ষণ মডেলটি হলো। তাহলে কোয়েশ্চেনটা আরেকবার দেখব। কোয়েশ্চেনটা কি বলছে যে যুক্তি ও তথ্য দ্বারা সামাজিক সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক শিক্ষণ মডেল কোনটা? সামাজিক অনুসন্ধান মডেল। সঠিক উত্তর হয়ে যাবে সামাজিক অনুসন্ধান মডেল। চলে আসবো 47 নম্বর কোয়েশ্চেন। শিক্ষণের ক্ষেত্রে বৌদ্ধিক বিকাশের মডেলের প্রস্তাবককে। বৌদ্ধিক বিকাশ মানে হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বলছে, যেখানে কগনিটিভ সেখানে কিন্তু ঝাঁপিয়ে আছে। ওকে, তাহলে আমার মনে রাখার মতো এখানে 3টে ছিল, যেটা হচ্ছে সচেতনতার প্রশিক্ষণ মডেল, যেটা হচ্ছে উইলিয়াম লুজ। তথ্য প্রক্রিয়াকরণ, যেটা হচ্ছে জ্ঞানে চরিত্র অভিনয় মডেল, যেখানে দুটো চরিত্র পাবো আমরা, ফ্যানি স্যাপটেল আর জর্জ স্যাপটেল। এইভাবে কিছুটা মনে রাখতে হবে। কিন্তু আমরা মোটামুটি বৌদ্ধিক বিকাশের মডেল, যেটা কিন্তু আমরা জানি জাঁ পিয়াজের। ওকে, তো তারপর আমরা চলে যাব ছাত্রছাত্রীর ব্যক্তিগত বিকাশ ও আত্মসচেতন সহায়তার উদ্দেশ্যে যে শিক্ষণ মডেলটি অনুসৃত হয় সেটি হলো অনির্দেশিত শিক্ষণ মডেল। তাহলে ব্যক্তিগত বিকাশ, ঠিক আছে, ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল যে ডেভেলপমেন্ট এবং আত্মসচেতন সেলফ কনসাসনেস এর সহায়তার উদ্দেশ্যে যে শিক্ষণ মডেলটি অনুসৃত হয় সেটি কি? যে শিক্ষণ মডেলটি অনুসৃত হয় সেটা হচ্ছে অনির্দেশিত শিক্ষণ মডেল। ইকোলজিক্যাল থিওরি অনুযায়ী দেখব যে একটি শিশুর বিকাশে প্রভাব বিস্তারকারী পরিবেশের স্তর বা পর্যায় সংখ্যা কতগুলো। তাহলে পরিবেশ আমরা দেখব ইকোলজিক্যাল থিওরি, এগুলো আমরা জাস্ট মুখস্থ করব, কারণ এগুলোকে ডিটেলসে ওই থিওরি পড়ে লাভ কিছু নেই। জাস্ট যদি কোয়েশ্চেন আসে তাহলে ছক্কা, যদি না আসে তাহলে ফক্কা, কোনো দরকার নেই এগুলো এভাবে মুখস্থ করার। তো এটা সঠিক উত্তর আমার হয়ে যাবে ইকোলজিক্যাল থিওরি অনুযায়ী একটি শিশুর বিকাশে প্রভাব সৃষ্টিকারী পরিবেশের স্তর বা পর্যায় সংখ্যা কতগুলো, সেটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি, 4টি। সিসির পুরো কথা, আগে সিসিকে নিয়ে পুরো একটা ক্লাস আমরা করাবো ভবিষ্যতে, এবং সিসি নিয়ে পরিবেশ শিক্ষায় কিন্তু আমরা যেটা ক্লাস করিয়েছি আগের দিনে, সেটাতেও কিন্তু সিসি নিয়ে যথেষ্ট ভালো করে আলোচনা করা আছে। ঠিক আছে, এখানটা সিসি যদি সেখানটাও দেখা যায় তাহলে কিন্তু ছোটোখাটো কোয়েশ্চেনের অ্যান্সার তো দিয়ে দেওয়া যায়। এগুলো তো খুবই নর্মাল লেভেলের কোয়েশ্চেন এসছে, এর থেকেও টাফ কোয়েশ্চেন কিন্তু দিয়ে দেওয়া যায় সিসি থেকে। সিসি হচ্ছে পুরো কথা হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তাহলে আজকের মতো 50টা কোয়েশ্চেন এখানেই কমপ্লিট। তো আশা করছি এখান থেকে 2-1টা কোয়েশ্চেন যদি চলেও আসে তোমাদের অনেকটা হেল্প হবে, কারণ ইভিএসের যে পেডাগজির কোয়েশ্চেন সেটা কিন্তু খুবই কনসেপচুয়াল বেসড হয়, যেটা কিন্তু জেনারেল কনসেপশন থেকে আসে এবং সেগুলো অতি সহজেই অ্যান্সার করা যায়। তো আশা করছি এখান থেকে 2-1টা যদি কোয়েশ্চেন এসে যায় তাহলে তোমাদের হেল্প হবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য, এবং তোমরাও জানিও ক্লাসটা তোমাদের করতে কেমন লেগেছে, এবং কমেন্টে সেটা আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে।